আচ্ছা, তো আমরা শুরু করছি। তো লাস্ট ক্লাসে আমরা ডিজাইন অবধি করেছিলাম, ওই সেম প্রবলেমটারই এস্টিমেট আজকে আমরা করব। তো এর আগে যেটা বলি যে এস্টিমেট যখন আমরা করতে চাইছি, এই সময় যেটা প্রথম কাজ হচ্ছে আমাদের প্ল্যানটা দেখা, যে এখন না সিভিল প্ল্যান বা ওয়ার্কশপের সিভিল প্ল্যানটা বা ওয়ার্কশপের যেটা লেন্থ ব্রেথ বা যে পজিশন অফ দ্য মোটর, কোথায় মোটরটা ইনস্টল করতে হবে, এই টোটাল প্ল্যানটা যতক্ষণ না আমাদের সামনে থাকবে আমরা কিন্তু এস্টিমেট করতে পারবো না। তার মানে এস্টিমেট করতে গেলে আমাদের কি প্রয়োজন, সেটা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে হোক বা মোটরিং এর ক্ষেত্রে হোক। হাউস ওয়ারিং এস্টিমেট আমরা করেছি জানি, মোটর ওয়ারিং এর ক্ষেত্রেও ঠিক সেম। আমি যতক্ষণ না ওয়ার্কশপের টোটাল প্ল্যানটা বা কোথায় মোটরগুলোকে বসানো হচ্ছে সেটা যতক্ষণ না আমি প্ল্যানে দেখতে পাবো, ততক্ষণ কিন্তু আমার পক্ষে এস্টিমেট করা সম্ভব না। তাহলে এই অঙ্কটা দুটো পার্ট আছে, ডিজাইন একটা পার্ট, এস্টিমেট একটা পার্ট। একসঙ্গে আসতে পারে, আলাদা আলাদা আসতে পারে। যদি আলাদা আসে তাহলে বলে দেবে কি, যে অমুক অঙ্কটায় যদি বলে দেয় যে দ্য প্রবলেম অফ কোয়েশ্চেন নাম্বার 2 or 3, হ্যাঁ, সেখানে যে ডিজাইনটা করা হয়েছে, দ্য ডিজাইন ইউ হ্যাভ অর দ্য এসএলডি ডায়াগ্রাম অর দ্য ডিজাইন you have made in the problem number 3, now right now according to this plan, but a plan এঁকে দিল, estimate the how many conductors and how many apparatus are needed for this wiring, এরকম একটা দিয়ে দিতে পারে। মানে বলে দেবে যে কোশ্চেন নাম্বার 2 বা 3 করেছিল সেইটারই এস্টিমেট। এটাও দিতে পারে, এটা দিলে তো খুব ভালো, দুটো আলাদা আলাদা 10+10 হয়ে যাচ্ছে, ডিজাইনে 10 এস্টিমেটে 10। আর যদি এটা না দেয় তাহলে কিন্তু ডিজাইন এস্টিমেটটা একসঙ্গে দিয়ে দিতে পারে। মানে প্ল্যানটা এঁকে দেবে, এঁকে দিয়েই বলবে ডিজাইন এস্টিমেট করতে, ঠিক যেরকম আমরা হাউস ওয়ারিং এ করেছি। সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, আমাদের কিছু করার নেই, যেরকম দেবে সেরকম নিজে আমাকে করতে হবে। তো আমি এবার শুরু করছি এস্টিমেট। আগে আমি প্ল্যানটা আঁকি। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখায়। ফার্স্ট যেটা কাজ হচ্ছে আমাদের প্ল্যানটা, তো একটা এরকম রেক্ট্যাঙ্গুলার একটা ওয়ার্কশপ আছে, এত বড় করে আঁকবো না, সাইড করে আঁকি তাহলে অসুবিধা হবে। এরকম জায়গা, এই হচ্ছে তার রেক্ট্যাঙ্গুলার ওয়ার্কশপটা। এবার এখানে আছে, এখানে বলে দিয়েছে কি, এই ওয়ার্কশপটার লেন্থ আর ব্রেথ বলে দিয়েছে। স্যার এটা কি নতুন অঙ্ক? না, ওই অঙ্কটারই এস্টিমেট, যে মোটরটা আমরা ডিজাইন করলাম ওটা কি আমরা ওয়ার্কশপে ইনস্টল করবো, তার জন্য কি কি লাগবে। আচ্ছা ঠিক আছে, এই প্ল্যানটা দিয়ে দেবে। এটা আছে 15 মিটার, এটা হচ্ছে 30 মিটার। এবারে কটা মোটর ছিল বলো আমাদের? 4টে মোটর ছিল। তাহলে আমার প্ল্যানে দেখানো আছে কি, শুধুমাত্র যে মোটরগুলো কোথায় কোথায় ইনস্টল হবে। আমাকে বলতে হবে কি, লেন্থ অফ দ্য কন্ডাক্টর আর এটাই মেনলি লেন্থ অফ দ্য কন্ডাক্টরটাই আমরা বার করবো এখানে। বেসিক্যালি এটাই মেন বার করা হয়, কোথা থেকে কতটা কি কন্ডাক্টর, আর যে কন্ডিউটটা ইউজ করা হচ্ছে সেই কন্ডিউটটা, আর কিছু না। কন্ডিউট মানে স্টিল কন্ডিউট বা এখানে ফ্লেক্সিবল কন্ডিউট লাগাতে হয় কোনো কোনো জায়গায়, তো সেইটাই, সেটা আমরা আসছি এক এক করে। তো এইখানে এবারে ধর আমি এই ছবিটা, এই দুটো ছবি পাশাপাশি রেখে করতে হবে কিন্তু। এই ছবিটা আমি দেখাচ্ছি, এটা আগের দিন করেছিলাম মনে আছে তো। এখানে এই যে ধর মেন সুইচ, এই সরি মিটার বোর্ড, মেন সুইচ, বাস বার,
তা এটা যদি আমরা এটা উপর থেকে দেখি, টপ ভিউ থেকে দেখি, এই ভিউ থেকে দেখি, তাহলে কেমন দেখতে পাবো? এটা যদি আমরা টপ ভিউ থেকে দেখি তাহলে কেমন দেখতে পাবো বল? একটাই দেখতে পাবো, তাই তো? পরপর তিনটে লাগানো আছে তো, যে কোনো একটা দেখতে পাবো। হ্যাঁ, একটা লাইন দেখাবো, তো সেটাই এখানে করা হচ্ছে। মানে এই জায়গাটাকে ধর আমি লিখলাম মিটার বোর্ড বা এমবি বা এমএস, কিছু একটা লিখে দিলাম। আমি মিটার বোর্ডের দিক থেকে দেখছি, তাহলে শুধু মিটার বোর্ডটাই দেখতে পাবো, তাহলে এমবি লিখলাম। এবারে দুদিকে দুটো করে মোটরকে ইনস্টল করতে বলেছে, মানে এদিকে একটা হচ্ছে, এই একটা মোটর। এটা একটু বোঝাবেন, এটা কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। কোনটা কোনটা? যে এই মানে একটা সিঙ্গেল লাইনে দেখতে পাবো এইটা? আরে ধর এই তিনটে বাক্স আছে, এই তিনটে বাক্স আছে, এটা হচ্ছে এই বাক্সটার নাম এমবি, এই বাক্সটার নাম এমএস, এই বাক্সটার নাম বাসবার বিবি, ঠিক আছে? তো বললাম এই দিক থেকে দেখ চোখ দিয়ে, তাহলে তুই কোন বাক্সটা দেখতে পাবি? সো এমবিটাকে, এমবিটা সব তো একই লাইনে আছে, ঠিক সেটাই করেছি। টপ ভিউ থেকে দেখছি তো, আগে এমবি এসছে, তারপরে ও দুটো এসছে, সেই জন্য এমবিটা দেখতে পাচ্ছি। টপ প্ল্যান মানে কি? প্ল্যান মানে টপ ভিউ, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। জিনিসগুলো খুব সোজা, কঠিন করে একদম ভাববি না, তাহলেই দেখবি কঠিন লাগছে। খুব সোজা জিনিস, একদম কঠিন জিনিস নয়। যত সাবজেক্ট পড়েছিস তার সব থেকে আমি বলবো এটা সোজা সাবজেক্ট। আবার এটা যদি ক্লাস না করিস তাহলে এটা সবচেয়ে টাফ সাবজেক্ট। ঠিক আছে, চারটে মোটর আছে, তাই আমি লিখলাম এটা মোটর 1 2 3 4। আমাকে প্ল্যানে এঁকে দিয়েছে, আমাকে এইভাবে চারটে মোটরকে ইনস্টল করতে হবে। এখান থেকে আমি কি করবো? এস্টিমেটটা শুরু করবো। প্রথম কাজ কি আমার? একদম প্রথমে আমরা যেগুলো কমন জানি, কমন হাউস ওয়ারিং এর জন্য যেগুলো জানি, কেন ক্লাসটা রোজ করতে বলি এর কারণটা এটাই। নাহলে অনেকেই তোরা কিছু বুঝতেই পারবি না, যে আমি যে কথাগুলো বলবো সেগুলো ওই যে বলছি হাউস ওয়ারিং এ যেটা বলতে আমরা জানি, যে সব পাস করে তাকে কিন্তু আর কিছু বলতে হবে না, সে একবার বললেই বুঝে যাবে কি হাউস ওয়ারিং এ কি কথাগুলো আমরা বলেছিলাম, তার মাথায় যখন সেটা থাকবে তখন সে বুঝে যাবে। যেমন আমি বলছি ফার্স্টে, একদম প্রথমে ভালো করে ভাব ব্যাপারটা, আমি লিখছি এক এক করে। নাম্বার 1, লিখলাম আমরা লেন্থ অফ দা, ভালো করে শুনবি, আগে দেখে নে কি লিখছি। লেন্থ অফ 25 mm, আমি আবার বলবো কারণটা বলবো, ফ্লেক্সিবল conduit from meter board to main switch board MS equals to 0.3 মিটার। এটা ব্যাপারটা কি? এইটা ধর, ভালো করে শোন, এটা এটা ধর মিটার বোর্ড, এটা ধর মেন সুইচ, তারটা কিভাবে আসছে? এখানে ধর এটা এম মিটার, তারটা এইভাবে আসছে, এসে এখানে যাচ্ছে। আমরা বলেছিলাম কি মিটার বোর্ড আর মেন সুইচের মধ্যে বল কন্ডুইট বল, তার ডিস্টেন্স সবসময় হবে 0.2 মিটার টু 0.5। তুই 2ও ধরতে পারিস, 5ও ধরতে পারিস, 3 4 যাই সেটা 3 হচ্ছে। এবার হোয়াট ইজ ফ্লেক্সিবল কন্ডুইট? প্রত্যেকটা কথা বলবো, শুনবি আগে ভালো করে। ফ্লেক্সিবল মানে কি? সলিড নয়। ফ্লেক্সিবল লাগানোর কারণটা কি?
সলিড কন্ডুইট এখানে লাগানো হয় না, কারণ কি অনেকটা বেন্ড আছে, তো সলিড কন্ডুইট লাগাতে আমাকে আবার বেন্ডে আলাদা করে ফ্লেক্সিবল লাগে। ফ্লেক্সিবল কন্ডুইট মানে যেটাকে আমি ফ্লেক্সিবল করতে পারবো, এটা হচ্ছে ফ্লেক্সিবল কন্ডুইট। এখানে আমাদের সলিড কন্ডুইট লাগানোর প্রয়োজন নেই। 25 mm 19 mm কন্ডুইট, এটা মনে রাখবি সবসময়। 19 mm conduit used for house wiring. 25 mm conduit used for এটার কি হয়, এটার ব্রেথটা একটু বেশি, মানে এরিয়া আমার কি এটা পরিধিটা 19 mm 25 mm মানে কি পরিধি, ওটা পেরিমিটারটা বেশি। কারণ কি আমার এখানে প্রথম কটা আমার আসছে 4টে তার, সে 4টে তার আমার তো হাউস ওয়ারিং এর ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারে। কিন্তু কি হয়, যেহেতু এখানে ইউজ করা হচ্ছে 3.5 কোর কন্ডাক্টর, 3.5 কোর, 3.5 কোর মানে কি একটা বাইরিং ইনসুলেশন আছে, তার মধ্যে আরো 3টে বড় ইনসুলেশন, একটা ছোট ইনসুলেশন, মানে 3টে ফেজ আর নিউট্রাল। তাই এত মোটার হওয়ার জন্য এখানে 25 mm কন্ডিউট ইউজ করা। তাহলে এটা হলো আমার ফার্স্ট, একদম সোজা, কিছু নেই এগুলোর মধ্যে, শুধু ভালো করে শুনবি, তাহলে দেখবি এর মধ্যে কিছুই নেই। নেক্সট এবার আসছি আমরা নাম্বার 2। নাম্বার 2 আমরা একেবারে কন্ডিউটটা ক্যালকুলেশন করে নিই। তো এবার আসছি আমরা length of the 25 mm flexible conduit from main switch to bus bar বা distribution box একই 5 mm from ms to db, dbও বলতে পারি, bbও বলতে পারি, সেম হবে, এটাও একই হবে 0.3 মিটার। তাহলে ফ্লেক্সিবল করে আমি দুই জায়গায় লাগালাম, আর কোন জায়গায় লাগাচ্ছি না আমি। ফ্লেক্সিবল কন্ডুইটটা কিন্তু সবসময়, এটা কিন্তু এই 25 mm যেটা বলছি আমি, ইট ইজ অনলি ফর ফ্লেক্সিবল কন্ডুইট। ফ্লেক্সিবল কন্ডুইটটা যেটা হয় কি একটুখানি, মানে আমার বেসিক্যালি কটা তার ঢুকছে, দেখ এখানে 3.5 কোর 4টে তার ঢুকছে, এই জন্য 25 mm ইউজ করছি। হাউস ওয়্যারিং এর জন্য আমরা যদি ফ্লেক্সিবল কন্ডুইট ইউজ করতাম এই সেম তারের জন্য, তখন 19 mm। কিন্তু স্টিল কন্ডুইট বা মেটাল কন্ডুইটের জন্য কিন্তু এটা আলাদা, সেটা আমরা পরে আসবো, আগে ফ্লেক্সিবল কন্ডুইট হিসেবে চলে আসি। তাহলে এই হলো আমার টোটাল কত, টোটাল লেন্থ রিকোয়ার্ড। হ্যাঁ বল। স্যার বলছি এইখানে যে আমি ওই লেন্থটা 0.3 মিটার 0.3 মিটার ধরছি, আমি যদি এক্সামে 0.2 মিটার ধরে করি কোনো অসুবিধা নেই, আমি তো বলেই দিয়েছি 0.2 টু 0.5 মিটার। বেশি লেন্থ ধরলে আমার তার বেশি কন্ডুইট বেশি লাগবে, বেশি ধরবো কেন, আমি ওই 3 বা 2 ধরবো, 5 ধরবো, করতেই পারি, ভুল না। 5 ধরলেও ভুল না, কিন্তু করবো না আমি, কারণ আমার দাম বেড়ে যাবে জিনিসের। এখানে কোনো থাম রুল কিছু নেই, এখানে নিজের আইডিয়াকে আমাকে রাখতে হবে। এই জন্যই বলছি সাবজেক্টটা মুখস্থ করার মতো নয়। এবার টোটাল লেন্থ রিকোয়ার্ড, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পেতে পারিস, কিন্তু ওই রেঞ্জের মধ্যে থাকবে। টোটাল লেন্থ রিকোয়ার্ড কত হচ্ছে? 2.6। স্যার বল। বলছি স্যার এখানে ডিস্ট্রিবিউশন বক্স বলতে তো বাসবার কি বোঝাচ্ছে? একই ব্যাপার, ডিবি আর বিবি সেম, বাসবারও লিখতে পারিস, ডিস্ট্রিবিউশন বক্সও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ডিস্ট্রিবিউশন বক্স আর বাসবার ব্যাপারটা একই, দুটোই ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে, আলাদা কিছু।
বড় ক্ষেত্রে আর যখন ডিস্ট্রিবিউশন বক্স বলে না তখন ওটাকে বাস বার বলে। এই বাস বারের বাইরে যে বড় একটা দেখবি বাক্স মতো থাকে ট্রান্সফরমার নিচে থাকে, ওটাকে বলে কিঅক্স। ওটা অনেক বড় ক্ষেত্রে বাস বাড়ি বলে, কিন্তু আমরা ডিবিও বলতে পারি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। আমি ধরলাম 15% ওয়েস্টেজ বা 10%, তো যা ইচ্ছা এখানে লিখলাম, ধর আমি ওয়েস্টেজ 15% ধরে নিয়েছি, তাহলে কত হবে 15% মানে কত হবে 0.6 এর কত হবে 0.6 এর 15%, 100 এর মধ্যে 15, 0.6 এর মধ্যে কত করে বল আমাকে। ওই 0.1 হবে, স্যার 0.09। ওই তো 0.1091। তাহলে এটা হলো, তাহলে টোটাল টোটাল কত হচ্ছে, তাহলে এটা প্লাস 0.6 করবো, $0.7 মিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার লাগলো কি, প্রথমে যেটা হলো কি আমার ফ্লেক্সিবল কন্ডুইট। এবারে ফ্লেক্সিবল কন্ডুইটের পর আমরা কিসে আসবো নেক্সট। এটা কিন্তু একটা কথা মনে রাখবে, হাউস ওয়্যারিং এর থেকে অনেক সোজা, মানে হাউস ওয়্যারিং এর এস্টিমেটটা অনেক বড়, এই মোটর ওয়্যারিং এর এস্টিমেট কিন্তু অত বড় না, ছোট। স্যার হাউস ওয়্যারিং এর সময় আমাকে ওয়াল গুলোকে কনসিডার করতে হতো তো। হ্যাঁ, ওয়াল গুলো কতটা উঠছে কতটা নামছে, অনেকগুলো লোড হতো, দুটো তিনটে ঘর হতো, একটা ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যেতে হতো, এখানে তো সে একটা জায়গাতেই সব। হ্যাঁ স্যার, আমি সেটাই ভেবেছি যে এখানে ওয়াল নেই, আমি একটু না, ওয়াল কনফিউজ তো হয়ে এখানেও গেছিলাম। আছে, নাহলে যাচ্ছে কোথা দিয়ে, এটা তো ওয়াল দিয়েই যাচ্ছে। স্যার না স্যার, আমি যে মানে ওয়ালের যে ক্যালকুলেশন গুলো করা হতো যে ফ্লোর থেকে সুইচের হাইট 1.5 মিটার হচ্ছে, হ্যাঁ, এটাও তারপর হবে, এটাও আসবে যখন আমরা তারে ক্যালকুলেশন করব। কন্ডিউট যখন আমরা তো এখন সিম্পলি এইটুকু কন্ডিউট করেছি, ক্যালকুলেশনটা কম হবে কিন্তু এখানেও হবে সেটা, কারণ আমাকে তো নিয়ে যেতে হবে সেই ওয়াল দিয়ে, এখানেও সেই ব্যাপারটা আসবে। একটা পেলাম আমরা শুধু ফ্লেক্সিবল কন্ডিউট। ফ্লেক্সিবল স্যার কন্ডিউট মানে, হ্যাঁ বল। স্যার কন্ডিউট তো শুধু এই দুটো জায়গায় লাগবে, আর লাগবে না? কেন লাগবে না, এই তো সব কন্ডিউট। ফ্লেক্সিবল কন্ডিউট এই দুটো জায়গায় লাগবে, এগুলো সব আসবে কি আমার মেটাল কন্ডিউট। ঠিক আছে, সব কটা মেটাল কন্ডিউট আসবে, যা যা ওয়্যারিং গুলো তো যাবে, তারগুলো তো যাবে মোটর অব্দি, স্টার্টার অব্দি, স্টার্টারে যাবে, স্টার্টার থেকে মোটরে আসবে, এগুলো তো লাগবে আমার। এই যে ডায়াগ্রামটা আমি এঁকেছি, এই যে তারগুলো গেছে, এগুলো তো সব কন্ডিউটের মধ্যে দিয়ে গেছে, এই কন্ডিউট ছাড়া হবে কি। এটা ফ্লেক্সিবল কন্ডিউট মানে কি, ফ্লেক্সিবল কন্ডিউট মানে যা হচ্ছে স্প্রিং এর মতো টাইপের দেখতে হয়, দেখবি স্প্রিং টাইপের দেখতে একটা কন্ডিউট পাওয়া যায়, ওটা হচ্ছে ফ্লেক্সিবল কন্ডিউট। এটাকে আমি মানে কি করবো, ফ্লেক্সিবল করতে পারবো আর কি। কিন্তু স্টিল কন্ডিউটটা হচ্ছে রিজিড কন্ডিউট, ওটাকে আমরা ফ্লেক্সিবল করতে পারবো না। কারণ এখানে তো খুব বেশি বেন্ড হবে না, এইখানে যেমনি ধর এখানে নিয়ে যেতে হচ্ছে এইটুকু জায়গা, দুটো দেখবি সুইচ বোর্ডের মাঝখানে, দুটো বাস বারের মাঝখানে সবসময় ফ্লেক্সিবল কন্ডিউট লাগানো হয়, কারণ এখানে কি হচ্ছে তারটা এই আসছে, এসে আবার এখানে বেন্ড করতে হবে, এখানে তো বাস বার আছে, বাস বারে তো দিতে হচ্ছে, বেন্ড করে ঢোকাতে হচ্ছে, এই জন্য এখানে ফ্লেক্সিবল ইউজ করা হয় খুব অল্প অল্প জায়গায়। এখানে অনেক সময় কি করা হয়, এই যে বেন্ড গুলো এখানেও ফ্লেক্সিবল ইউজ করে দেওয়া হয়, এখানে করা হয়নি, করা হয় অবশ্য, যাতে কি হয় খুব ইজিলি তারটা যেতে পারে, এই জন্য ফ্লেক্সিবল করা। ডিসটেন্স কম আছে, যেখানে ডিসটেন্স কম আর ট্যাপিং বেশি, সেখানে ফ্লেক্সিবিলিটি ইউজ করা এই জায়গায়। ফ্লেক্সিবল গুলো কি একটু মানে রবারের মতো প্লাস্টিকের হ্যাঁ মতো হ্যাঁ, দেখতে রবারের হয়? মতো দেখতে হয় দেখবি, হ্যাঁ ওটাই 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 ফ্লেক্সিবল করবি। আচ্ছা, তো এটা হলো, এটা আসছি আমরা লেন্থ অফ দা 19 mm। এবারে দেখ নেক্সট যেটা আমরা আসছি স্টিল কন্ডুইট, কিন্তু সবসময় মাথায় রাখবি স্টিল কন্ডুইটটা আমরা ইউজ করব 19 mm। প্রশ্ন আসছে কেন, আমার ফ্লেক্সিবল, ভালো করে এটা শোন, মুখস্থ করবি না। ফ্লেক্সিবল ইউজ করছি আমি 25 mm, সেই জায়গাতে আমরা যে মেটাল কন্ডুইট ইউজ করছি সেটা ইউজ করছি 19 mm। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ফ্লেক্সিবল কন্ডুইট মানে যার ভেতর দিয়ে তারটা যাবে, যখন যাবে ইট শুড বি ইজিলি মুভ,
মানে কি বলবো, এটা যখনই ফ্লেক্সিবল কন্ডাক্টর তারটা যাচ্ছে ইজিলি, যাতে তারটা ওর ভেতরে মুভ করতে পারে, তার যাতে আমি সরাতে পারি, নাড়াতে পারি, যার জন্য একটু মোটা ইউজ করা হচ্ছে। আর যখন আমি মেটালের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তখন এটা হতে হবে, তখন এর মেন ক্রাইটেরিয়া যেটা হতে হবে রিজিডিটি। রিজিডিটি, যে সরবে না একটা জায়গা থেকে, একদম চেপে এক জায়গায় বসে থাকবে। সেই জন্য তখন 19 mm কন্ডুইট ইউজ করছি। ফ্লেক্সিবল কন্ডুইট যদি আমি 19 mm ইউজ করি, তাহলে ফ্লেক্সিবল ইউজ করার কোনো কারণ নেই, মানে আমার লাভটাই নেই। আমি ফ্লেক্সিবল মানে কি, যার মধ্যে ইলাস্টিসিটি আছে, মানে আমি তাকে মুভ করতে দিতে চাই ভিতরে। তো যদি আমি ফ্লেক্সিবল ইউজ করলাম সরু, তাহলে তো মুভ করতেই পারবে না। তাই জন্য কি করা হয়, ফ্লেক্সিবলটা 25 mm, মেটালটা কিন্তু আমরা সেই 90, মানে দেখ মেইনলি কিন্তু আমরা সেই 19 mm ইউজ করছি যে কোনো ওয়্যারিং এর জন্য। এবারে আসছি আমরা নেক্সট। এবার নাম্বার 2 কি আছে, লেন্থ অফ 19 mm conduit length of কি হবে লেন্থটা এটা। তাহলে ফার্স্ট আসছে কি আমার ফ্রম, স্যার হ্যাঁ বল বল। স্যার বলছি যে এই সব ব্যাপার মানে এই ওয়ার্কশপ বা এগুলোর সময় আমরা যে কন্ডুইট ইউজ করছি, মানে হুম, সেই জায়গায় আমরা কেন ওই কেসিং কেন করতে পারবো না? না এরকম করা যাবে না। একটা গোল জিনিসকে তুই চৌকো জিনিসের মধ্যে নিয়ে যেতে পারবি? তোকে আমি একটা দেশলাই বাক্স দিলাম, দেশলাই বাক্সের ভেতরে যেটা থাকে, যার মধ্যে দেশলাই দেশলাই থাকে, সেটা কিরকম, তার ফরমেশনটা একটা কেসিং এর মতো। তো আমি এই জন্য উদাহরণটা দিলাম, হ্যাঁ স্যার। একই না? তাহলে এবার হ্যাঁ দেখ, স্যার। আমি যদি দেশলাই গুলোকে, দেশলাই ছোট ছোট আছে ঠিক আছে, এবার ওটার মধ্যে ধর আমি ধর একটা দেশলাই বাক্সের মধ্যে ইজিলি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের জিনিসকে ঢুকাতে পারবো। কিন্তু একটা ধর সাপোজ আমি ধরলাম একটা 20 mm স্কোয়ার আমি ধরলাম, এটা একটা যদি রেক্ট্যাঙ্গেলের আমার ক্রস সেকশন হয়, আর একটা একই ধর স্কোয়ার আছে আমার একটা সার্কেলের, আমি ধরে নিলাম ওই যে আমার দেশলাই বাক্সের ভেতরটা, তার ক্রস সেকশন 20 mm স্কোয়ার, তাহলে রেক্ট্যাঙ্গেলটাকে ইজিলি ঢোকাতে পারবো কারণ দুটো শেপ এক, কিন্তু সার্কেলটাকে ঢোকাতে পারবো। একটা মনে রাখবি যে তারটা কিন্তু এখানে সিঙ্গেল কোর তার নয়, মাল্টি কোর তার প্রত্যেকটাই। এবং মাল্টি কোর তার মানে কি, টুইন কোর হতে পারে, 3.5 হতে পারে, 3 কোর হতে পারে, এবং যার বাইরে একটা কি থাকছে, আর্মারিং থাকছে, একটা আর্মারিং থাকছে, একটা ইনসুলেশন থাকছে বেটার, যেটা পুরোটা একটা খুব রিজিড একটা গোল জিনিস, যেটাকে আমি কখনোই কেসিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো। নাম্বার 1, কারণ এটা অনেক ভারী, এটা নাম্বার 1 নিয়ে যেতে পারবো। নাম্বার 2 অনেক ভারী, কেসিংটা ভেঙে পড়তে পারে। আর এটা তো নিয়ে যাওয়া যাবেও না, কারণ কেসিং এর উপর যে ক্যাপটা লাগাবো, এটা লাগাবো কি করে, গোল জিনিস তো এটা। ওটা যদি চোখ, এবার তুই বলিস তারও তো আমার গোল, কিন্তু তারে আমি যখন মাউস ওয়্যারিং করছি সিঙ্গেল সিঙ্গেল মানে কোড ইউজ করছি, সিঙ্গেল কোড, তারের ক্রস সেকশনটা অনেক কম, তাহলে সেটা আমি ইজিলি নিয়ে যেতে পারছি, তার জন্য সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই মাল্টি কোর ইউজ করছি, একসঙ্গে যদি তুই ধর সাপোজ আমার ওয়্যারিং এর মধ্যে দিয়ে 5টা তার যাচ্ছে, সেই 5টা তারকে একা নিয়ে বান্ডেল করে দে, তখন আর কিন্তু তুই কেসিংটাকে, মানে কেপিংটাকে তুই ওপর দিয়ে নিয়ে যেতে পারবি না কেসিং এর ওপর দিয়ে, কারণ সেটা উঁচু হয়ে থাকবে। এটা একদম সিম্পল ব্যাপার, যার যাকে নিয়ে যাওয়া হচ্ছে কি এই মেটাল কন্ডুইটে। বোঝা গেল? স্যার এই যে পিভিসি গুলোর কি মানে এক একটা পার্টিকুলার তার ইয়ে আছে, মানে কি আছে? লেন্থ লেন্থ বা যার যে স্পেস ক্রস ভিতরে? সেকশন, ক্রস সেকশন হ্যাঁ স্যার, ক্রস লেন সেকশন। তো তুই যা ইচ্ছে দিতে পারিস, সবকটার আলাদা আলাদা ক্রস সেকশন আছে। জেনারেলি 19 mm ইউজ করা হয়। হ্যাঁ স্যার, আমি এটা 19 মানে ক্রস সেকশনটা আমি কি নিজের ইচ্ছায় বাড়াতে পারবো না? ক্রস সেকশনটা কি করে, কেসিং এ আবার ক্রস সেকশন, এটা ক্রস সেকশন তো আছে 19 আর 25, আমাদের যেটাই লাগে, ঠিক আছে? আচ্ছা না, ভাবুন রেক্ট্যাঙ্গেলের যে শেপটা, আমি ওর লেন্থ যেহেতু সাইজটা বাড়াচ্ছি। কেন আমার জিনিসটা কি, আমার কি জিনিসটা মানে কি বলবো, পারমিসেবল,
এটা আগে বলা হয়। প্রথম কথা, তারটার ওয়েট অনেক বেশি। কেসিং কেপিং জেনারেলি হয় হচ্ছে আমার পিভিসি, ও ওয়েটটা রাখতে পারবে না, ভেঙে পড়ে যাবে, মেটাল ইউজ করতে হবে। দ্বিতীয় কথা, আমি একটা যদি রেক্ট্যাঙ্গুলার জিনিসটা যদি সার্কেলকে নিয়ে যেতে চাই, তাহলে খামোখা রেক্ট্যাঙ্গেলটাকে অনেক বড় করতে হবে, জিনিসটার মেটেরিয়াল বাড়বে, দাম বাড়বে। নাম্বার 3, জিনিসটা দেখতে ভালো হবে না। তাহলে এতগুলো ডিসঅ্যাডভান্টেজ থাকা মানে পরে আমি কেন সেটাকে ইউজ করব? তর্কের খাতিরে আমি ধরে নিলাম ইউজ করলাম, কিন্তু আমার তো প্রত্যেকটাই ডিসঅ্যাডভান্টেজ, কোনোটাতে অ্যাডভান্টেজ না, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফ্রম মেন সুইচ বোর্ড টু সুইচ বোর্ড। এবার এখানে দেখ, এখানে সুইচ বোর্ড বলতে যেটা বোঝানো হচ্ছে, ভালো করে শুনবি বলতে, এখানে সুইচ বোর্ড বলতে বোঝানো হচ্ছে মেন সুইচ গুলো। মানে একটা এখানে কি হচ্ছে, আমার মেন সুইচ অব্দি তো লাইন টেনে নিয়েছি আমি, এই যে এমএস টু ডিবি এইটুকুই টেনে নিয়েছি। তাহলে এবার ডিবি থেকে কি যাবে, প্রত্যেকটা সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4, চারখানা মিটার, চার, প্রত্যেকটার জন্য কি করা হয়েছে, দুটো করে মেন সুইচ ইউজ করা হয়েছে, তাই তো? প্রত্যেকটার জন্য দুটো করে মেন সুইচ ইউজ করা হয়েছে। এবারে ভালো করে শোন, আমি আবার এই ডায়াগ্রামটা দেখাই। এবারে দেখ, এখানে ভালো করে শোন, এই যে প্রত্যেকটা বাসবার থেকে এই যে প্রত্যেকটা মেন সুইচে যাচ্ছে, আমার এখান থেকে এই লাইনটা আলাদা করে ক্যালকুলেট করা নেই তো। এই লাইনটা তো ডাইরেক্ট এখানে যাচ্ছে, একটা এখানে যাচ্ছে, একটা এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে, একটা এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে, একটা এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে। মানে আমি এই ডাইরেক্ট বাসবার থেকে দেখবো কতটা ডিস্টেন্স ও কভার করছে, কোথায় অবধি, এই মেন সুইচ। দুটো মেন ক্যালকুলেশন করার দরকার, আমি ডাইরেক্ট কি করবো, এই তারটাই তো যাচ্ছে, এর ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি তারটাকে। তাহলে বাসবার টু, ধর সাপোজ এটা মেন সুইচ 1, বাসবার টু মেন সুইচ 2, বাসবার টু মেন সুইচ 3, বাসবার টু মেন সুইচ। এই যে কন্ডুইটটা আমি ইউজ করছি, আমি তো পুরোটা দিয়ে ইউজ করছি এই কন্ডুইটটা, তাই না? তাহলে আমি কি করব, এবারে এইখানে যে ওয়্যারিংটা এরা করেছে, আমি যেটা বলে দিই একটুখানি। এখানে ওরা প্রত্যেকটাতে একটা করে মেন সুইচ ইউজ করেছে, দুটো করে ইউজ করেনি, ঠিক আছে? এটা দুটো করে ইউজ করেনি, দুটো করে ইউজ করাটাই কিন্তু আমার অ্যাকচুয়াল নিয়ম। ওরা একটা ইউজ করেছে, যার জন্য এই জায়গাটাতেও কিন্তু আমার ফ্লেক্সিবল কন্ডুইট লাগাতে হবে। এই যে প্রত্যেকটাতে, এই যে প্রতিটা মিটার, ভালো করে শুনেন, আমরা যেহেতু দুটো ইউজ করেছি, এই মেন সুইচ থেকে এই মেন সুইচ অব্দি প্রত্যেকটাতেই কিন্তু ফ্লেক্সিবল কন্ডুইট লাগানোর কথা। যেহেতু ওরা একটা ইউজ করেছে, ওরা ডাইরেক্ট বাসবার থেকে তাই এখানে টেনে দিয়েছে, ডাইরেক্ট বাসবার থেকে এখানে টেনে দিয়েছে। এবারে এটা ডিফারেন্ট বইতে ডিফারেন্ট, আমি যেখান থেকে করিয়েছি তোদেরকে, একটা মানে আমি বইয়ের নাম করব না, কিন্তু দ্যাট ইজ মোর পারফেক্ট। আমার নিয়মটাই হচ্ছে কি, দুটো করে মেন সুইচ ইউজ করা। অনেকে করে দেয় একটা মেন সুইচ, কোনো সমস্যা নেই, কিন্তু মানে নিয়ম হচ্ছে বেটার প্রোটেকশনের জন্য দুখানা করে মেন সুইচ ইউজ করা। ওরা যেহেতু একটাই মেন সুইচ ইউজ করেছে, দ্যাট ইজ এই মেন সুইচটা ইউজ করেছে, তার জন্য এখান থেকে ডাইরেক্ট লাইনটাকে এখানে নিয়ে এসেছে। তাহলে আমরা কি করব, আমরা সেই অনুযায়ী ধরে নিচ্ছি, কারণ যেহেতু এই মেন সুইচটা এই লাইনের মধ্যে দিয়ে আসছে, তাহলে আমি যখন কন্ডুইট লাগাচ্ছি, কন্ডুইটটা কোথা থেকে লাগাচ্ছি, ভালো করে শুনবি। কন্ডুইটটা লাগাচ্ছি এই চারটে জায়গায়, আমরা ফ্লেক্সিবল কন্ডুইট লাগাচ্ছি। তারপরে আমরা এখান থেকে কি করছি, এই মেন সুইচ থেকে ডাইরেক্ট নিয়ে আসছি কোথায়, এই মেন সুইচে, এই মেন সুইচ থেকে এই মেন সুইচে, এই মেন সুইচ থেকে এই মেন সুইচে, এই মেন সুইচ থেকে, মানে এই চারটে জায়গায় কিন্তু আমরা ফ্লেক্সিবল কন্ডুইট লাগাচ্ছি। তাহলে আমরা যদি এখানে লিখি, আমাদের একটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা কি, শুধুমাত্র এমএস টু ডিবি হলে হবে না, একটুখানি চেঞ্জ হবে। তাহলে এখানে আমার একটু চেঞ্জ হবে, আর একটু করে আমার কি ফ্লেক্সিবল কন্ডুইট লাগবে। কতটা লাগবে, তাহলে দেখ, এটা তো নিজের ওপর, এটা সম্পূর্ণভাবে তো নিজের ওপর। এই এস্টিমেটটা একটু করতে সময় লাগবে, কিন্তু একদিনে শেষ হবে না, বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, এবারে দেখ, বাসবার থেকে মেন সুইচ আমি কি কন্ডুইট ইউজ করছি, বাসবার থেকে মেন হ্যাঁ, সুইচ। প্রত্যেকটাতে আমরা ফ্লেক্সিবল ইউজ করছি, কারণ কি এই ডিসটেন্সটা কম।
এই ডিস্টেন্সটা কম, ফ্লেক্সিবল কন্ডুইটের দাম কম। আমার এখানে মেটাল কন্ডুইট লাগানোর কোনো প্রয়োজন নেই, এইটুকু ডিস্টেন্সের জন্য আমরা ফ্লেক্সিবল ইউজ করবো। কারণ কি জাস্ট বেন্ড হচ্ছে, তো এই তারটা এখান থেকে বেরিয়ে এই বেন্ড হচ্ছে, বেন্ড হয়ে আবার এখানে মেন সুইচে ঢুকছে। যেখানে আমি যত ট্যাপিং ইউজ করব সেই জায়গায় আমি ফ্লেক্সিবলটা ইউজ করলে আমার সুবিধা। তারপরে আমি ইউজ করছি, এটা কোনো অসুবিধা নেই। তারপরে আমাকে স্টিল ইউজ করতেই হবে কারণ ডিস্টেন্সটা অনেক বেশি। তার মানে ওই দ্বিতীয় মেন সুইচ থেকে স্টিলটা ইউজ করতে শুরু করবো। শুনতে পাচ্ছি না। তার মানে সেকেন্ড মেন সুইচ থেকে, ফার্স্ট মেন এক্স্যাক্টলি সুইচ। সেকেন্ড মেন সুইচ থেকে এই সুইচ অবধি আমরা ইউজ করব। এই মেন সুইচ বলে না, আচ্ছা আগে আমরা এই মেন সুইচ ধরি। এই মেন সুইচ অবধি আমরা ইউজ করব কি মেটাল কন্ডুইট প্রত্যেকটা, ঠিক আছে? প্রতিটার এক, চারটের ক্ষেত্রেই সেম। তাহলে এখানে আমরা লিখি যে length of the (25 mm) same flexible conduit from bus bar to the first main switch by MS of each motor। প্রত্যেকটা মোটরের যে ফার্স্ট মেন সুইচ এটা কতটা হবে? প্রত্যেকটা তাহলে 0.3 করে, তাহলে 0.3 ইন্টু 4 কত হচ্ছে? 1.2 মিটার। এবারে আমরা টোটালটা করব। টোটাল কত হবে? 0.3 প্লাস 0.3 প্লাস 1 কত হচ্ছে তাহলে? 1.8। এবার এই যে 1.8 বেরোলো, এটার 10% বা 15% এক্সট্রা কর, কত হয় দেখ করে একজন কর। কত হচ্ছে? 1.8 ইন্টু 0.15 কর, কত হয়? স্যার 0.27। 0.25 27 স্যার। 27। তাহলে যোগ করে দে কত হচ্ছে তাহলে? বারবার বলছি ফটোগুলো তুলে নে বা লিখে নে, তাহলে ভুলে যাবি। 15% এক্সট্রা করে কত এসছে? যোগ করছি, দুটো যোগ করবো এবার। 1.8 প্লাস 0.27 যোগ কর, কত হয়? 7 2.07 মিটার। এবারে প্রশ্ন আসছে যে যদি তোরা একটা করে মেন সুইচ ইউজ করিস, আমি বলছি না যে ভুল, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট করে মেন সুইচ ইউজ করা। ঠিক আছে? এখানে ভুল ঠিক বেশি ব্যাপারটা আসে না। এখানে ব্যাপারটা আসছে, আমি বারবার যেটা বলছি, কার ডিজাইন বা কার এস্টিমেট ইজ বেটার। এই জন্য কোনো অঙ্কতেই না পুরো মার্কস কেটে নেয় না। দুজনের দুরকম অঙ্ক হলে যদি প্রসেস ঠিক থাকে, যারটা বেশি ভালো লাগবে, যার ডিজাইনের আমার দেখবো যে লাস্ট অব্দি ডিজাইন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা সুন্দর হয়েছে, বা লেন্থ অফ কন্ডাক্টর আমার কম লাগছে, আবার এরকমও হচ্ছে না লেন্থ কমাতে গিয়ে আমি আবার একদম প্রোটেকশনও দিচ্ছি না। এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে। এই জন্য এই সাবজেক্টটা একটু অন্যরকম, বারবার যেটা আমি বলছি। তাহলে আমি পেলাম কন্ডুইটের লেন্থ
0.07, এবং এই জন্য এটা বোর্ড ওয়ার্ক ছাড়া আর কোনো উপায় নেই এটা করানোর। পিপিটি দেখিয়ে এটা হবে না। আচ্ছা, তো যাই হোক, এটা পেলাম আমরা। এবারে আসছি আমরা লেন্থ অফ দা 19 mm কন্ডুইট। প্রত্যেকটা 19 mm কন্ডুইট আমরা লেন্থ বার কি করব আসছি। দেখি আজকে আমরা একটু করিয়ে ছাড়তে হবে লাইন এবং কন্ডুইটটা, আগে এটা করিয়ে নিয়ে। আচ্ছা, এটা আমি মুছি। স্যার প্লাস্টিকের কন্ডুইট এইটুকু হয়? হয়েছে সবার? স্যার বল। বলছি স্যার সেকেন্ড মেন সুইচ থেকে তো স্টার্টারের দিকে যেতে গেলে তো আবার ফ্লেক্সিবলই লাগবে স্যার। সেটা পরে না, কেন ওই ডিসটেন্সটা অনেক বেশি থাকে, ওখানে আমরা ফ্লেক্সিবল লাগাবো না। ওই ডিসটেন্সটা খুব একটা কম না, গায়ে গায়ে থাকে না। আর আমার যেখানে 0.2 বা 0.3 মানে নেগলিজেবল ডিসটেন্স, সেখানে ফ্লেক্সিবল লাগাবো। আরেকটা জিনিস মাথায় রাখবি, ফ্লেক্সিবল লাগানোর আরেকটা কারণ আছে। যেখানে অপারেটর আমার বেশি, সেখানে আমাকে প্রোটেকশন বেশি রাখতে হবে। স্টার্টার এখন একটা অপারেটর আছে, ঠিক আছে, বা যেখানে আমার ওটা ওয়ার্কশপের ভেতরে ঢুকে গেছে, এটা তো ওয়ার্কশপের স্টার্টিং এই জিনিসটা রয়েছে, ওয়ার্কশপের ভেতরে ঢুকে গেছে, সেখানে আমার কোনো মেকানিক্যাল ড্যামেজ হতে পারে, কোনো মেশিন লাগানো আছে সঙ্গে, বা এটা ওয়ালের ওপর আছে, যে ওয়ালটা অনেকটা দূর অব্দি গিয়েছে, তারপর মোটরটাকে লাগানো আছে। স্টার্টারের পাশেই একদম মেন সুইচটা লাগানো আছে তা নয়, কিন্তু একটু ডিস্টেন্স আছে স্টার্টার আর মেন সুইচের মধ্যে, 0.2 টু 0.3 মিটার ডিস্টেন্স নেই, তার থেকে বেশি ডিস্টেন্স আছে। ওই জন্য ফ্লেক্সিবল আমি লাগাবো না। ফ্লেক্সিবল আমি এখানেও লাগাতে পারি, কিন্তু আমার খরচা বাড়বে। আমি যদি এখানে ফ্লেক্সিবল না লাগাই, আমি এখানেও রিজিড লাগাতে পারি, কারণ আমার তো বেসিক্যালি মুভ করছে কোনটা, কন্ডাক্টরটা মুভ করছে। আমি 25 mm আমি রিজিড কন্ডাক্টর, রিজিড এ লাগালাম, কি বলে যেটাকে আমার কন্ডুইট লাগালাম মেটাল, কোনো সমস্যা নেই। একটু মোটা মোটা লাগালে তো ওটা ইজিলি ওখানে মুভ করতে পারবে, কিন্তু আমার দামটা বেড়ে যাবে। আমার প্রয়োজন নেই, এত কম ডিস্টেন্সের মধ্যে আছে মেন সুইচ, বাসবার, মিটার বক্স, এই প্রত্যেকটা মোটরের মেন সুইচ। আমার ওই জায়গাতে শুধু শুধু মেটাল কন্ডুইট লাগিয়ে খরচাটা বাড়ানোর দরকার, ঠিক আছে। আমি ওখানে ফ্লেক্সিবল লাগাবো। আমি কোথায় লাগাবো মেটাল? যেখানে আমার নেই, যেখানে আমার প্রয়োজন, ফ্লেক্সিবল ছাড়া হবে না। আমি সেই জায়গাতেই শুধুমাত্র ফ্লেক্সিবল, এই সরি লাগাবো। তো এবার আসছি আমরা ফ্রম ফার্স্ট মেন সুইচ। প্রত্যেকটা মোটরে আমরা একটা একটা করে মোটর ধরছি। এখানে দেখ মোটর 1 2 3 4 করা আছে। তো আমরা 1 2 3 4 বলতে কোন মোটরগুলোকে বুঝছি সেটা আগে আপনি দেখে নিতে হবে। অ্যাকর্ডিং টু আমার প্ল্যান, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 মোটরটা আমাকে দেখে নিতে হবে। তো আমি যদি ধরে নিই, আমি ধর এই ডায়াগ্রামটা আবার দেখাই। এখানে যে চারটে মোটর আছে, এই দিকে মোটরটা আমার ছোট, এই যে চারটে মোটর আছে আমার এখানে 1 2 3 4 করে আমাকে এগুলোকে ভাবতে হবে, কোনটা 1, কোনটা 2, কোনটা 3, কোনটা 4। আচ্ছা, এটা কিন্তু পেন দিয়ে খুলতে হবে। এটা ধর আমি ধরলাম এখানে কোন মোটরটা আছে 5, দেখ তো 5 এইচপি কোনটা, 5 এইচপি মোটরটা আমার এখানে, এই মোটরটা 5 এইচপি আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে, আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা আমাদের সুবিধার জন্য চেঞ্জ করছি। আচ্ছা, আমি নাম
এটাকে ধর আমি ধরলাম এটা 5 এইচপিটা ধরলাম। এটা আমি করছি কারণটা কি আমাদের প্ল্যান অনুযায়ী মেলানোর জন্য আর করছি, আর কিছুই না। এটা ধর আমি ধরলাম 5 এইচপিটা, ঠিক আছে। এটাকে দিলাম নাম্বার 1, 1 নম্বর মোটর। 2 নম্বরটা হচ্ছে 3 এইচপি, এটাকে 3 এইচপি ধরে নিচ্ছি, এটা 3 এইচপি। এটা মোটা হয়ে গেছে, একটু দাঁড়াতো 1 মিনিট, এটাকে পেন থেকে খুলে একটু দাঁড়াতো। আচ্ছা, এবারে দেখ, এবার আমি জিনিসটা করছি, আবার আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখান থেকে শুরু করি। আচ্ছা, এটাকে আমি ধরলাম 5 এইচপি, কোনো ব্যাপার না আমার শুধু আমি যদি এটাকে 1 2 যেভাবে প্ল্যানে আমরা যেভাবে লিখেছি সেটা বোঝানোর জন্য আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার 3 ফেজ, এটা ধর আমার 5 এইচপি। এটা 3 ফেজ 3 এইচপি, দুটো হলো। আচ্ছা, আর কি কি আছে আমার? হাফ হর্স পাওয়ার, এটা ঠিক আছে, এটা তাহলে আমি যা লিখলাম 1 নম্বর মোটর, এটা 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর মোটর। এটা করার কারণটা কি, এগুলো কেন আমরা লিখছি? যখন আমরা এস্টিমেটটা করতে যাচ্ছি তখন আমাকে তো মেনশন করতে হবে যে কোন মোটরটা কোনটা ধরেছি আমি। এটা আমার 3 নম্বর মোটর, এগুলো ঠিক আছে, এগুলো একই রকম আছে। এটা আমার 4 নম্বর। তাহলে এই হচ্ছে আমার 1 2 3 4 চারটে মোটর। আচ্ছা, এবারে আমরা চলে আসছি আমাদের এস্টিমেটে। তাহলে ফার্স্ট যেটা আসছি আমাদের কি, যে এর ওয়্যার গুলোও তো চেঞ্জ হবে ওখানে তাহলে, মানে যে না, ওখানে কেন কেবিল গুলো চেঞ্জ? ওখানে মানে ওখানে প্রত্যেকটা একই মোটর ছিল, দেখ ভালো করে। একটা প্রত্যেকটা সিঙ্গেল মোটর ফেজ এক ছিল। টাইপের মোটর ছিল। দাঁড়া, কোনটা? দুটোই 3 ফেজ মোটর ছিল, তিনটা করে তার যাবে। এখানে না, কোনোটাই সিঙ্গেল ফেজ মোটর না। হ্যাঁ স্যার, ওই যে 2 ওয়্যার দিয়েছেন হাফ। তো এটা তো সিঙ্গেল ফেজ, তাই জন্য 2 আর দিয়েছি। এটা তো ঠিকই আছে, 3 নম্বর ঠিক আছে তো, এটা তো হ্যাঁ চেঞ্জ স্যার, আমি একটু করিনি। তাহলে আমি গুলিয়ে ফেলেছিলাম খাতায়। হ্যাঁ, আর এটা 4 নম্বর, ঠিক আছে। একটাই সিঙ্গেল ফেজ মোটর আছে, বাকিগুলো সব আমার 3 ফেজ মোটর আছে। এক মিনিট দাঁড়া, এটা আবার হ্যাং হয়ে গেল। আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। স্যার মাঝে মাঝে কি হয় এই অ্যাপটা বুঝি না। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা যেটা করছি এখানে, আমরা লিখছি এবার
নাম্বার 2 দিয়ে length of 19 mm conduit, 19 mm, এখানে ফ্লেক্সিবল লেখার দরকার নেই, conduit কি হবে? নাম্বার 1, first ms of, ফার্স্ট এটা কোন মোটর ছিল দেখ, ফার্স্ট মোটরটা ছিল আমার এখানে 1 নম্বর, কোনটা ছিল? এটা 1 ছিল, 5 এইচপি টা 1 নম্বর ছিল, তাই তো? তাহলে আমার 5 এইচপি যদি 1 নম্বর হয় তাহলে এইভাবে লিখবো আমি, ফার্স্ট এমএস অফ 5 এইচপি মোটর টু second ms of 5 HP, তাহলে কতটা যাবে? একদম সিম্পল ভাবে আমরা দেখবো আবার এই ডায়াগ্রাম কি হবে। এখান থেকে আমার যাচ্ছে কোথায়? এটা একটা কথা মাথায় রাখবি, এইগুলোর প্রত্যেকটার যাই হোক না কেন, মানে এর পজিশনটা যেটাই হোক না কেন, এটার পজিশনটা যেখানেই হোক না কেন, সবসময় মাথায় রাখতে হবে যে এইটার হাইটটা আর এটার হাইটটা এক, এই দুটোর হাইট সবসময় এক। তাহলে এখান থেকে উঠবে কতটা? সেম, যে 3 মিটার ধরে নিই তাহলে উঠবে কতটা? 1.5 মিটার। নিয়ম কি? এটা সবসময় যদি আমার যদি টোটালটার হাইট হয় 3 মিটার, তাহলে সেই একদম ভেবে নে সেই আগের মতো 1.5 উঠলো, তারপর ওই গেল আবার নিচে নামলো, সেম। কিন্তু এখানে একটা ডিগ্রি মানে একটা চেঞ্জেস আছে, আমি আস্তে আস্তে আসছি সেটা। প্রথমে না 1.5 উঠলো, সেটা সেমই আছে, একই রকম। তাহলে 1.5 লিখলাম। এবারে আমাকে ডিস্টেন্সটা দেখতে হবে। এখান থেকে আমি যাচ্ছি কোথায়? এখানে। এই ডিস্টেন্সটা 30 মিটার আছে। এবারে দেখ এই 30টাকে মোটামুটি তুই একটা হাফ ধর, 30টাকে মোটামুটি, হ্যাঁ বল বল। স্যার ম্যাথে বলে দেওয়া থাকবে না কোন না, মোটরের পজিশন বলে সেটা দেওয়া আছে? থাকবে না, এখানে নিজেকে অ্যাজিউম করতে হবে। এটাই হচ্ছে এখানকার, এই জায়গাটাই হচ্ছে এখানে টাফ। এখানে অ্যাজিউম করা থাকবে, কিচ্ছু বলা থাকবে না, চোখের আন্দাজে আমার প্ল্যান দেখে বুঝতে হবে। ম্যাথ তো নয়, এত রিয়েলিস্টিক কাজ করছিস তুই, কোনো অঙ্ক করছিস না, এটা ধরে এগোতে হবে। সরি, এটা 1.5 প্লাস, আচ্ছা এবারে কি, প্রথমে 1.5 তো করলাম, করার পর কি করবো? এখানে ওঠার পর ধরো বেন্ড আছে, এই যে বেন্ড আছে, আমি যদি এটা 1 নম্বরটা ধরে নিই, মানে ধর এই 5 এইচপিটা যদি যেটাই হোক না কেন, এটা বেন্ড আছে একটা, এই যে বেন্ড, তাহলে বেন্ড হওয়া মানে কতটা হওয়া, কতটা যাওয়া? 0.1। 1 বলে কিছু বলিনি আমি, 0.2 বলেছি বেন্ড, সব 0.225, 0.2 প্লাস এখানে হচ্ছে এই ডিস্টেন্সটা ভালো করে দেখ, এটা যদি হাফ করে নিই, এটা হচ্ছে কত? এদিকটা 15, এদিকটা 15, তাই তো? আচ্ছা, 15-র হাফ কত? এবার বল, 15-র হাফ কত? 7.5। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা যদি 7.5 হয়, আমরা কিভাবে ভাবে হিসেবটা করব ভালো করে শুনে নে। এখানে আমরা হিসেবটা করব এটা এইভাবে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 4, মানে মোটামুটি 3 ভাগে ভাগ করবো। দেখ এটা সমান ভাগে আছে, 3 ভাগে ভাগ করলে মোটামুটি হয় কত? এটা হয় 5, মানে এদিকটা যদি 15 হয়, ভালো করে শোন, এটা 5 হয়, তাই তো? এটা 5 হয়, আর এটা কত হয়? এটা 5 হয়। ইয়েস অর নো? বোঝা গেল? এই 15টাকে সমান ভাগে ভাগ কর,
এটা 5 হবে তো 5 মিটার করে হবে প্রত্যেকটা মেশিন থেকে Exactly, 5 ডিস্টেন্স। মিটার করে। এটা কিন্তু নিজের চোখের আন্দাজে করে নিতে হবে ছবি থেকে 5 মিটার করে। তাহলে এটা থেকে এটা যদি 5 হয় তাহলে এটা থেকে এটা কত হবে 10 হবে, তাই তো? প্লাস 10। হ্যাঁ স্যার, কোনটা থেকে কোনটা? একদম এই জায়গা থেকে এই জায়গা অবধি কতটা হবে তাহলে? 10। 10 হবে, তাই 10। বোঝা গেল? তাহলে এটা ক্লাসটা করার উপর মানে প্রয়োজনীয়তাটা দেখ তাহলে। আচ্ছা, এই 10 অবধি গিয়ে তো আবার মেন সুইচ অবধি যা আবার তো কি হবে নামতে হবে তো। এবার সিম্পল ক্যালকুলেশন, এই তো উঠলো, এটা ধরে উঠলো, উঠে এই 10 গেল, আবার তো নামবে, নামার আগে একটা বেন্ড হবে, তাহলে এই বেন্ডটা কত? সেম 0.2 প্লাস আবার 1.5। বোঝা গেল এবার? তাহলে কত হচ্ছে এটা যোগ করে? 3.4 প্লাস 10 মানে কত হলো বল? 13.4 হবে তো? হ্যাঁ তো স্যার, 13.4। এই হলো, বোঝা গেল ব্যাপারটা তাহলে কিভাবে হলো? একটা খুব সিম্পল ব্যাপার, তোকে নিজেকে এইটা ভাগ করে নিতে হবে। এখানে বলে দেবে না যে এটা থেকে এই ডিস্টেন্সটা এত, এটা তুই চোখের আন্দাজে দেখে কি বুঝছিস সমান সমান ডিস্টেন্সে আছে। তাহলে যদি 15 হয় তাহলে এটা কত আছে? এটা 5, এটা 5, পরেরটাও সেম। আমি দুটো করিয়ে দিচ্ছি আজকে। আমি আরেকটা এইটার টোটালটা করিয়ে দিই, বাকিটা নেক্সট দিন, আজকে টাইম নেই, আমার ক্লাস আছে আবার। এবারে আসছি ফ্রম মোটর স্টার্টার টু মোটর টার্মিনাল। এবারে তো আমি মেন সুইচ অব্দি নিয়ে চলে গেছি, এবারে আমার কি করতে হবে? এই একদম ওই মেন সুইচ থেকে মোটর স্টার্টার হয়ে নিয়ে আসতে হবে কোথায়? মোটর টার্মিনাল অব্দি নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেকেন্ড এমএস of 5 HP motor to motor টার্মিনাল, এটা কতটা হবে? এটা হবে প্রত্যেকটা একটা করিয়ে দিলে নিজেরা বাকিটা করতে পারবে। আমি করিয়ে দেবো, পুরোটাই করিয়ে দেবো আমি, আজকে আর হবে না, এই অঙ্কগুলো একদিনে হয় না। তো কি হচ্ছে, প্রথমে আবার সেই একই 1.5, এটা তো কমন, প্লাস 0.2 বেন্ড হলো। আবার স্টার্টার থেকে কি হবে? এই দেখ এখানে ছবিটা দেখ, ছবিটা সবসময় তোরা কাছে রাখবি। এখানে উঠেছে তো, আমি এটা করে এটা করেছি, এগুলো তো পাশাপাশি যাচ্ছে, আঁকার জন্য আমাকে এভাবে আঁকতে হয়েছে। মানে এইখানে গেছে, গিয়ে আবার কি হয়েছে? এই জায়গা থেকে এখানে নেমে আবার তো এই যে উঠছে স্টার্টার থেকে, যে এই জায়গাটার সঙ্গে এই জায়গাটা এরকম ধর, মানে এই যে আমি 1.5 নামালাম, এই যে ডিস্টেন্সটা এই মোটর আর স্টার্টারের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি পরে আসছি, ডিস্টেন্সটা আমি এখনো ক্যালকুলেশন করিনি। এইখান থেকে যে এই ডিস্টেন্সটা আছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব কম। এখানে তোরা ফ্লেক্সিবল লাগাতে পারিস, যে কথাটা তখন সুবীর বললো, কিন্তু ফ্লেক্সিবল লাগানো হয় না কারণ এখানে অপারেটিং পার্সোনাল থাকে। এটা 0.2, 0.225, এই দুটো পাশাপাশির মধ্যে, কিন্তু এটা থেকে এটা ডিস্টেন্সটা অনেক বেশি। এইখানের থেকে এটা রাখা হয়েছে এই কারণেই, কারণ কি ফর বেটার প্রোটেকশন, যদি এটার মেনটেন্যান্সের প্রয়োজন হয় তার জন্য এটাকে রাখা হয়েছে। তাহলে এটা 0.2, তাহলে এই 0.2 প্লাস এখান থেকে উঠলো 1.5 প্লাস আবার 0.2, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে হবে এটা? ফার্স্টে হলো 0.2, 1.5 প্লাস 0.2, মানে এই যে বেনটা হলো 0.2 হওয়ার পর এই যে বেনটা, এটা ছবিটা দেখানো হচ্ছে বলে এরকম হচ্ছে, বাট ডাইরেক্ট নিচে নামবে। কতটা নিচে নামবে এটা? এটা নিচে নামবে হচ্ছে একদম আমার ফ্লোর অবধি। এই যে ফ্লোরটা কোথায় আছে? কতটা নিচে আছে ফ্লোরটা? এখান থেকে ফ্লোরটা কতটা নিচে আছে? এটা গ্রাউন্ড 1.5, এই 1.5 নামবে, নেমে মাটির মধ্যে একটু ঢুকবে। এই যে মাটির তলাটা ঢোকানো হয়, এটা কতটা ঢোকানো হয়? এটা সবসময় মনে রাখবি 0.5 মিটার ঢোকানো।
এটা হচ্ছে 0.2 মিটার। বেন্ড মানে বেন্ড আর কাছাকাছি দুটো থাকলেই 0.2 বা 3 ধরুন, তাহলে 0.3 বা 2, 1.5 এটা এর সঙ্গেই আছে, মানে স্টার্টার থেকে ডাইরেক্ট নিচে এসেছে, কিন্তু দেখতে বাজে লাগে বলে আমরা এইভাবে দেখিয়েছি। স্টার্টার থেকে এই যে ডল স্টার্টার তার থেকে ডাইরেক্ট নিচে নেমে এসেছে, এটাকে উপর দিয়ে জাস্ট নিয়ে যাওয়া হয়েছে বোঝানোর জন্য, কিন্তু এটা কিছুই না, এটা এখান থেকে জাস্ট এরকম ভাবে গিয়ে জাস্ট বেন্ড হয়ে নেমে গেছে, মানে এখানে আর কোনো একটু 0.2 বেন্ড, তারপর আর এই ডিস্টেন্সটাও কভার করেনি। 0.2 এর পর নিচে নামালাম 1.5 প্লাস 0.5, এই 0.5 করলাম মানে এইটুকু ডিস্টেন্স টোটালটাই 0.5 যাবে, গিয়ে টার্মিনালে কানেক্ট হয়ে যাচ্ছে। যে টার্মিনালে যে কানেক্ট হচ্ছে এটা মানে মোটরের সঙ্গেই কানেক্টেড হয়ে যাচ্ছে, এটাকে আর ধরা হচ্ছে না, কারণ এই উঠে এই টোটালটা এই যে যাচ্ছে এই জাস্ট ভেতরে ঢুকে 0.5 এই কানেক্টেড হয়ে যাচ্ছে। প্লাস 1, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্লাস 1 মানে কি, এইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, তো 0.5 ঢুকলো, 0.5 এটা নিচে ঢুকলো, ভালো করে শোন, এটা 0.5 ঢুকলো, আমি আচ্ছা করে করে দেখাই তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এটা যদি একটা বুঝে যাস আর কিছু নেই। 0.2 প্লাস 1.5, ঠিক আছে, প্লাস আবার 0.2 বেন্ড হলো, প্লাস 1.5 নিচে নামলো, প্লাস কি হলো 0.5 মাটির তলায় ঢুকলো, 1 মিটার সামনে এগোলো, আবার 0.5 মাটির ওপরে বেরোলো। আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নে ভালো করে। আমি কোত্থেকে যাচ্ছি, এখান থেকে এখানে যাব, 0.2 1.5 উঠলো, এখানেই বেন্ড হলো, আবার 0.2 1.5 নামলো, 1.5 নামার পর 0.5 মাটির মধ্যে নামলো, এখান থেকে ট্রাভেল করে এলো মোটর অব্দি 1 মিটার, আবার 0.5 উঠলো, উঠেই কানেক্টেড হয়ে গেল। এই যে উঠে টার্মিনাল বক্সে কানেক্টেড হলো, এটা আর আমার তো কন্ডুইট লাগানোর দরকার নেই, কন্ডুইট তো এটুকু লাগাবো, এই টার্মিনাল বক্সে কানেক্টেড হচ্ছে, এখানে তো কন্ডুইট লাগাবো না, ডাইরেক্ট তারটা বার করে জাস্ট লাগিয়ে দেবো। তার মানে কি হলো, বোঝা গেল এবার ব্যাপারটা? স্যার বল। ওইখানে যে আপনি ডিওএল স্টার্টার থেকে মানে বার করলেন 1.5 উপরে, ওইটা ঠিক বুঝতে পারছি না। কোনটা? দাঁড়া, এইটা তো আমি সেকেন্ড মেন সুইচ থেকে ডিওএল অব্দি 0.2 নিয়ে গেলাম। এই যে তুললাম, এই যে তুলছি, হ্যাঁ স্যার, তুললাম 1.5, হ্যাঁ তারপর 0.2 বেন্ড হলো। বেন্ড হলো, বেন্ডটা নিচে নামলো, এটাকে তুলে তো নামাতে হবে। এবার এই যে জায়গাটা বলছি না, না 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 সরি এটা একটা ভুল বলেছি আমি, তুই ঠিক বলছিস। হ্যাঁ স্যার, আমার একটু ইয়ে লাগছিল, এই কারণ 1.5টা হাইট, আমার হবে না, ঠিক ঠিক একদম ঠিক। স্যার ঘরের হাইটটা তো তখন মানে আর মিলছেই না। তোমার লাগছে না, আমি তো ডাইরেক্ট নামিয়ে দিচ্ছি নিচে, ঠিক, ভেরি গুড। এই জায়গাটা আমার হবে না, এটা বলছিস তো তুই? হ্যাঁ স্যার, কারণ আমি ভাবছি 3 মিটার যদি ঘরের হাইট হয়, আমি তাহলে না উপরে। আমার তো আর ঘর অব্দি ওঠানোর দরকারই নেই, এটা এটা ওঠাবোই তো না, আমি তো জাস্ট 0.2 গেলাম, গিয়ে আমি এখান থেকে জাস্ট বেন্ড করে দিলাম 0.2, করে আমি 1.5 নামালাম। আচ্ছা, তাহলে ওইখানে আমি তুলছি যেটা 1.5, ওটা তুলবোই না আর। না তোলার দরকার নেই, তখন ডল স্টার্টার থেকে তার উপরে আমি ওঠাবো কখন, যখন ওয়্যারিংটাকে আমার নিয়ে যেতে হবে, কিন্তু ওয়্যারিং আমার নিয়ে যাওয়ার দরকার হচ্ছে না, এটা তো ওয়্যারিংটা নিয়ে যাওয়া হচ্ছে না। ঘরের হাইটটা ওয়ার্কশপের হাইট, তো ওয়ার্কশপের হাইট কখনোই 3 মিটার হবে না, ঘরের হাইটটা মোটামুটি হবে এখানে 3.5 মিটার ওয়ার্কশপের হাইট। মেন ঘর এমনি ঘর হলে 3 মিটার, আর এটা হলো 3.5 মিটার, সেই জন্য 1.5 তুলছি, 1.5 1.5 3 0.5। তাহলে এখানে আর তোলার দরকার নেই, কারণ ওয়্যারিংটা আমাকে ও ফালতু তুলবো কেন, আমি ডাইরেক্ট স্টার্টার থেকে মোটরে দিয়ে দেবো। তাহলে এই 0.2 এলো, আবার এই 0.2 বেন্ড করে আমি 1.5 নিচে নামিয়ে দিলাম। তো মানে বেনটাই, মানে যে বাঁকাচ্ছি ওটা 0.2 এর পর ডিরেক্ট গ্রাউন্ডে যাচ্ছে। 0.2 ধরছি আমি, এইটা এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার যোগ করে দে, 0.2 0.2 0.4 প্লাস 1.5 মানে হচ্ছে 1.9, 1.9 প্লাস হচ্ছে 1 2.9 প্লাস 1 3.9 মিটার, ঠিক আছে?
না স্যার 2.4 মিটার হবে, 1.9 তো বাদ। না না এই তো, আচ্ছা কি হলো এটা 1.9 হলো, 1.9 প্লাস 1, এই যে 1 মিটারটা আছে যে 2.9 প্লাস 1 3.9 হবে না? 1.5 বাদ দে না, তারপর দেখ না 0.2 প্লাস 0.2 কত হয় 0.4, 1.5 প্লাস 0.4 কত হয় 1.9, 1.9 প্লাস 1 2.9 প্লাস 1 3.9। হ্যাঁ স্যার 3.9। তাহলে এইটুকু থাক আজকে, নেক্সট দিনকে আমরা আবার এটা থেকে নেক্সটটা করব। আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দে। আর আজকে রিমেডিয়াল ক্লাসটায় জয়েন করিস, সমস্যা যেগুলো আছে সেগুলো ওখানে আমরা আলোচনা করব। রিমেডিয়াল ক্লাসটা স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে ইলুমিনেশন চ্যাপ্টারটা পড়েছিলেন ওর একটু পিডিএফটা দিয়ে দেবেন। পিডিএফ তো আমি আপলোড করে দিয়েছি জিটসিমিটে, ঠিক আছে, আমি ক্লাস গুগল ক্লাসরুমেও দিয়ে দেবো, জিটসিমিটেও আপলোড করা আছে ওটা। জিটসিমিট মানে কি তোদের ওই জিমিট দিয়ে যে ক্লাসরুমটাই তোরা ঢুকিস ওই ক্লাসরুমেও আপলোড করা আছে, আমি ঠিক আছে দিয়ে দেবো, আমি আবার গুগল আমি ক্লাসরুমেও দিয়ে দেবো, ঠিক আছে।